বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে বাস্তব সংখ্যার পর্ব 3-তে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন 9 নং প্রশ্নের সমাধান। 9 নং প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ সংখ্যা। আসলে এই পর্বের ভিডিওটি দেখার পূর্বে আপনাকে অবশ্যই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আপনাকে অবশ্যই সম্যক ধারণা থাকতে হবে। যদি মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে সম্যক ধারণা না থাকে তাহলে এই পর্বের ভিডিওটি দেখা আপনার অবশ্যই নিরর্থক হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য আমি আপনাকে সাজেস্ট করতেছি প্রথম পর্বের ভিডিওটি দেখে আসার জন্য। ওকে, প্রথম পর্বের ভিডিওটিতে অবশ্যই বাস্তব সংখ্যা সংক্রান্ত যাবতীয় অর্থাৎ খুঁটিনাটি সব বিষয় সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। ওকে, আপনারা প্রথম পর্বের ভিডিওটি দেখে আসবেন, দেন এই পর্বের ভিডিওটি দেখবেন। ওকে, এখন আমি একটু সামরাইজ করি যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাগুলো কি। অমূলদ সংখ্যাগুলো হবে এটা যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটা হবে অবশ্যই অমূলদ সংখ্যার উদাহরণ। অথবা যদি রুটের ভেতরে কখনো কি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেই সংখ্যাটা হবে অবশ্যই অমূলদ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যাগুলো তো আমরা অবশ্যই চিনি, যে মনে করেন একের উপর আমরা যদি স্কোয়ার দেই এককে এক, আবার যদি দুইয়ের উপর স্কোয়ার দেই এই দুই হবে দুইয়ের উপর স্কোয়ার দিলে যে সংখ্যাটা হবে দুই দুগুণ চার, এখানে চার সংখ্যাটা হবে অবশ্যই মূলদ সংখ্যা। যদি দুইয়ের উপরে তিনের উপরে যদি আমি স্কোয়ার দিই এই সংখ্যাটা অবশ্যই হবে মূলদ সংখ্যার উদাহরণ। আবার মনে করো চারের উপর স্কোয়ার দিই 4 4 16, আবার যদি 5-এর উপর স্কোয়ার দিই 5 5 25, এই যে সংখ্যাগুলো আছে বর্গ করা যায় সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যার উদাহরণ। এই সংখ্যাগুলো যদি কখনো রুটের ভেতরে থাকে, যদি রুটের ভেতরে থাকে তাহলে সেই সংখ্যাটা হবে মূলদ সংখ্যার উদাহরণ। আর এই সংখ্যাগুলো বাদ দিয়ে অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাগুলো বাদ দিয়ে যদি কখনো সংখ্যাগুলো থাকে, যেমন এখানে আছে √5 √7 তারপরে √10, আবার যদি আমি যদি ধরি যে √2 √3, আবার মনে করেন এখানে √6, তারপরে হচ্ছে √11 √10 √13 √15, এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যার উদাহরণ। তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে যে √5 √7 √10 প্রত্যেকটা সংখ্যা যদিও অমূলদ সংখ্যা, তাহলে প্রমাণ করতে বলার দরকার কি ছিল? হ্যাঁ, এখানে বলার মূল কারণ হচ্ছে যে আসলে যে অমূলদ সংখ্যাগুলো আসলে আপনারা চিনছেন কিনা ঠিক এইটা প্রমাণ করার জন্য আপনাকে একটা কি করা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে এমন যে ভূতের বেগার বলে না, যে আমরা ভূতের বেগার খাটি যে কখনো ফলাফল আসে না, ঠিক এই সিস্টেম যে আমরা এই সংখ্যাগুলোকে আমরা কি করব, যে সংখ্যাগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন √5 √7 √10, এই সংখ্যাগুলো আমরা কি করব, যে মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা মানে কনভার্ট করব, ঠিক আছে? কিভাবে কনভার্ট করব আমরা প্রসেসটা দেখে দেব। যে তার আগে আমি একটা উদাহরণ বলি, যে মনে করেন আজকে যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আজকের দিনে আর্জেন্টিনা এবং ইতালির মধ্যকার রাতে খেলা আছে, মানে আজকে হচ্ছে 1 তারিখ 6 2022, ঠিক আছে? আজকের এই দিনে ইতালি এবং আর্জেন্টিনা এই দুই শক্তিশালী দলের একটা কি মধ্যকার একটা খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক আছে? এখন মনে করেন এই খেলাটা যে আর্জেন্টিনার সাথে ইতালি না হয়ে, ঠিক আছে, বাংলাদেশের সাথে যদি হয় কখনো, যে মনে করেন যে আজকের এই খেলাটা বাংলাদেশ এবং আর্জেন্টিনার এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হলো। এখন আপনাকে বলা হলো যে এই দুই দলের মধ্যকার কোন দলটি বিজয়ী হবে, হ্যাঁ, প্রেডিকশন করতে বলা হলো। আপনি অবশ্যই বলবেন যে বাংলাদেশ লড়াই করে কি করেছে, হেরেছে, তাই না? আচ্ছা, এখানে যে বাংলাদেশ হারলো, আমরা কিন্তু এর ফলাফল এখনো খেলা কিন্তু অনুষ্ঠিত হয়নি, হয়েছে যে বাংলাদেশ এবং আর্জেন্টিনার এই মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়নি। তবে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেডিকশন করে বলতে পারবো যে অবশ্যই বাংলাদেশ এখানে পরাজিত হবে, তাই না? যে প্রেডিকশন করে বলতে পারছি এখানে যে বাংলাদেশ পরাজিত হবে। যে এখানে যে রাত্রে যে খেলাটা অনুষ্ঠিত হলো, তাহলে এটা কি দরকার ছিল? এটা হচ্ছে আনুষ্ঠানিকতা, ঠিক আছে? মাত্র যে আনুষ্ঠানিকতা মাত্রের জন্য এই খেলাটা অনুষ্ঠিত হলো এবং বাংলাদেশ পরবর্তীতে পরাজিত হলো, ঠিক এটাই এখানে। এর সাথে কিন্তু এই যে অমূলদ সংখ্যার একটা মিল খুঁজে পাওয়া যায়। কিরকম? যে দেখতেছি এখানে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা যদি দেখা যায় তাহলে এটা প্রমাণ করার কি দরকার? তবে হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে যে আমাদের ধরে নিতে হবে এখানে প্রত্যেকটা হচ্ছে কি সংখ্যা,
মূলদ সংখ্যা। ঠিক আছে, যখন আমরা প্রত্যেকটা সংখ্যা মূলদ সংখ্যা দেখবো যা ধরবো, তারপরে তো আমাদের কাজের প্রসেসগুলো করতে হবে যে আসলে যদি মূলদ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে অবশ্যই প্রমাণ করব যে আসলে এটা মূলদ সংখ্যা। এখন প্রমাণ করতে যেয়ে দেখলাম যে আসলে এই সংখ্যাটাকে কখনোই কোনো ক্রমে মূলদ সংখ্যা করা বা মূলদ সংখ্যায় কনভার্ট করা যায় না। যখন দেখবো যে এই সংখ্যাটাকে মনে করেন √5, √7, √10 এই সংখ্যাগুলো মূলদ সংখ্যায় কনভার্ট করা কখনোই সম্ভব নয়, তখন আমরা এখানে এই যে ভদ্র ব্যক্তিগুলো আছে যে √5, √7, √10 ইভেন যতগুলো সংখ্যা আছে রুটের ভেতরে পূর্ণবর্গ সংখ্যা যে সংখ্যাগুলো নয় সেই সংখ্যাগুলো অবশ্যই বিসংখ্যার উদাহরণ হবে, অমূলদ সংখ্যা উদাহরণ হবে, তাই না? এখন আমরা দেখব কিভাবে এই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যায় প্রমাণিত করা যায়। যদিও এই সংখ্যাগুলো প্রত্যেকটাই অমূলদ সংখ্যা, তবে আমরা প্রমাণ করব কিভাবে। ধরতে হবে, ধরি √5 একটি মূলদ সংখ্যা। আমাদের কিন্তু মূলদ সংখ্যা ধরে অঙ্কটা করতে হবে। যে ধরি √5 একটা মূলদ সংখ্যা, যদি এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আমাদের ধরতে হবে যে ধরি √5 একটা হচ্ছে মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয় তাহলে কি করা যাবে? √5 ইকুয়াল p/q, তাই না? √5 ইকুয়াল 2/q, সরি, √5 ইকুয়াল p/q। কেন? যে যদি এটা মূলদ সংখ্যা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই p/q মানে লব বাই হর, আর লব বাই হর থাকলে কি হবে? মূলদ সংখ্যা। তাই মূলদ সংখ্যা হতে p/q আকারে প্রকাশ করতে পেরেছি। এখানে যে q এর মানটা আছে, হ্যাঁ, এই p ও q হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর এরাই হচ্ছে এই দুইটা হচ্ছে পরস্পর সহমূলক, এবং q এর মান যেটা আছে সেই q এর মান অবশ্যই কার থেকে বড়? 1 এর থেকে বড়। এইটা হচ্ছে একটা টু বি নোটেড, এটা হচ্ছে সাইড নোট, অবশ্যই দিতে হবে। ঠিক আছে, যখন আপনারা অঙ্ক করবেন অবশ্যই এখানে p/q দেওয়ার পর আপনাকে এই সাইড নোটটা দিতে হবে। ওকে, এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে কি, এখন এই রুট আছে না, এই ভেতরের রুটটাকে আমাদের তুলে দিতে হবে। কিভাবে তুলে দিতে হবে? আমরা যদি স্কোয়ার করি মানে বর্গ করি, রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে আমরা যদি বর্গ করি তাহলে কিন্তু বর্গ এবং এই যে স্কোয়ার এবং এই রুটটা কিন্তু কাটা যায়। ঠিক আছে, তাহলে এখানে স্কোয়ার এবং রুট যদি কাটা যায় তাহলে এখানে থাকবে কি? 5 থাকবে। আর যেহেতু উভয় পক্ষকে বর্গ করছি তাহলে এখানে বর্গ করলে হবে p এর উপর স্কোয়ার এবং p এর উপর স্কোয়ার। কি করলাম? এটা বর্গ করে এটা পেলাম। ঠিক আছে, এখন যখন বর্গ করে পাচ্ছি তখন আমাদেরকে অবশ্যই p/q আকারে আনতে হবে। আনতে গেলে আমাদের কি করতে হবে? যে q দ্বারা গুণ করতে হবে। এখানে কি করতে হবে? q দ্বারা গুণ। এই যে সংখ্যাটা এখানে পাইলাম বর্গ করার পর, এই বর্গ করা সংখ্যাটাকে আমরা q দ্বারা গুণ করব। যে উভয় পক্ষে আমরা q দ্বারা গুণ করব। দেখেন, আমরা যদি উভয় পক্ষকে q দ্বারা গুণ করি তাহলে 5 এর সাথে q গুণ করতে হবে, আবার p²q² গুণন q। ঠিক আছে, এই দুইটার সাথে আমাদের যখন q দ্বারা গুণ করলাম তখন কিন্তু এখানে একটা q² আর এখানে যে দুইটি q² একটা কাটা যায়। ঠিক আছে, যখন কাটা যায় তখন কিন্তু এখানে কি থাকে? যে এখানে একটা q থাকে আর একটা আছে কি থাকে? p², নিচে থাকে q। এই যে এতদূর পর্যন্ত অঙ্কটা করলাম আমরা, এখান থেকে কিন্তু আমাদের অঙ্কর যবনিকাপাত ঘটে। ঠিক আছে, এখান থেকে আমরা মানে এখানে যে এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করার চেষ্টা করলাম। ঠিক আছে, যখন দেখলাম যে এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করার চেষ্টা করার পরও ব্যর্থ হলাম, তখন কিন্তু এই সংখ্যাটা অটোমেটিকলি কি হয়ে যায়? √ যে 5 সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু অম্ল সংখ্যায় কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, আমরা দেখলাম যে সংখ্যাটা এখানে এই সংখ্যাটাকে কি হলো? যে p/q আকারে প্রকাশ করা যায় না, তখন আমাদের কি হলো? এটা হচ্ছে অম্লদ সংখ্যা। ঠিক আছে, যখন এটা অম্লদ সংখ্যা হলো তখন আমাদের কিছু একটু ভাবগত ভাষায় প্রকাশ করতে হবে, মানে কিছু ভাষায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো দেখলাম যে √5 সংখ্যাটাকে আমরা, এই যে √5 সংখ্যাটা ছিল এই √5 কে আমরা কি করলাম? মূলদ সংখ্যা ধরে এটাকে আমরা কি করতে পারলাম? এই √5 সংখ্যাটাকে মূলদ সংখ্যা ধরে p/q আকারে বা লব বাই হর আকারে প্রকাশ করার চেষ্টা করলাম। এতদূর পর্যন্ত আসা সম্ভব হয়েছে। ঠিক আছে, এখানে এই যে 5q ইকুয়াল p²/q এতদূর পর্যন্ত আসা সম্ভব হয়েছে, তাই না? আসা সম্ভব হয়েছে, এরপরে কিন্তু আর কোনো ক্যালকুলেশন করা যায় না। এখন আমরা কিছু ভাবগত প্রকাশ মানে ভাষায় প্রকাশ করব যে আসলে এটা কি কি হয়ে গেছে। দেখো, আমরা এখানে স্পষ্টভাবে কি কি দেখতে পাচ্ছি। এই √5 সংখ্যাটাকে p/q আকারে আনার চেষ্টা করলাম, কি অর্থাৎ √5 সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করার চেষ্টা করলাম, মানে এতদূর পর্যন্ত আসতে পারলাম। ঠিক আছে, 5q ইকুয়াল p²/q।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই দুটো এখানে স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে। কি কি বোঝা যাচ্ছে? যে এখানে যে 5q সংখ্যাটা আছে এই স্পষ্ট আমরা স্পষ্ট কি দেখতে পারছি যে 5q কিন্তু একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এইটা কিন্তু পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে দেখো p²/q এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কেন পূর্ণ সংখ্যা নয়? এখানে p²/q বা লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, বা এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা চলক মনে করেন। যে এখানে দেখেন 5q কিন্তু একটা স্পষ্ট দেখা যাচ্ছে যে 5q এবং 5q একটা পূর্ণ সংখ্যা, আর এখানে p²/q এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে কারণ কি? কারণটা হচ্ছে কি, p এবং q কিন্তু স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, সেই কারণে আর q এর মান যেটা হবে সেটা হচ্ছে একের থেকে ছোট, এই কারণে কিন্তু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন আর কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যে অর্থাৎ যে যে শর্তগুলো দেখা যাচ্ছে সেই শর্তগুলো জাস্ট আমরা বলতেছি বা লিখতেছি। যেখানে 5q পূর্ণ সংখ্যা নয়, p²/q সরি এখানে 5q হচ্ছে পূর্ণ সংখ্যা আর p²/q হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, কারণ p ও q পরস্পর সহমৌলিক, p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, আর q এর মান যেটা হবে একের থেকে অবশ্যই বড় হবে। জাস্ট আমরা এইটা কথাই লিখেছি। ঠিক আছে, এর পরবর্তী কাজ হচ্ছে 5q ও p²/q এই সংখ্যাটা পরস্পর সমান হতে পারে না। আমরা যদি এখানে সমান দিছি কিন্তু আমরা এখানে দেখতেছি এই দুটো সমান নয়, কারণ এটা পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে সমান হতে পারে? তাহলে পারে না। তাহলে আমরা কি করতে পারি যে 5q এবং p²/q কখনো সমান হতে পারে না। অর্থাৎ আমরা কি বিষয়টা দেখতে পারি যে 5q does not equal p²/q। ওকে, এরপরে আরেকটা বিষয় আমরা কি দেখতে পারি যে এই যে √5 আছে, এই যে √5 যেটা আমাদের প্রমাণ করতে বলেছে যেটা অমূলদ সংখ্যা, এই সংখ্যাকে p/q মানে ভগ্নাংশ আকারে আমরা কখনোই প্রকাশ করতে পারি না। যখন এই যে √5 কে p/q বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, তখন এই সংখ্যাটা অবশ্যই কি হবে? একটা অমূলদ সংখ্যা হবে, তাই না? তাহলে দেখতেছি যে √5 কে কখনোই p/q আকারে প্রকাশ করা যায় না, অতএব √5 does not equal p/q। আমরা √5 কে কখনোই মূলদ সংখ্যায় কনভার্ট করতে পারি না বা p/q আকারে প্রকাশ করতে পারি না। যখন √5 কে p/q আকারে প্রকাশ করতে পারি না, তখন তো অবশ্যই √5 একটি অমূলদ সংখ্যা। যাই হোক, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।